আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। যে কারণে জামিন পেলেন না মাহমুদুর রহমান। জন্মদিন পালন করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালেন শেখ হাসিনা। নতুন মাত্রা যুদ্ধ শুরুর শঙ্কা, কি করবে মুসলিম বিশ্ব? বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। দুর্গাপূজা সামনেই আছে এবং এই দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের অঘটন, নাশকতা বা বড় ধরনের কিছু ঘটারও সম্ভাবনা বা ঝুঁকি কি আছে, এই প্রশ্ন আমার মাথায় এসছে, আমাদের অনেকেরই মাথায় এসছে নিশ্চয়ই। বর্তমানে যে ধরনের বাংলাদেশে আমরা বাস করছি, 5 অগস্টের পর থেকে, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর থেকে এখনো সরকার খুব স্টেবল হয়নি। আমাদের প্রশাসন, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো ঠিকঠাক মতো কাজ করতে শুরু করেনি। এই প্রেক্ষাপটে এই রকম সম্ভাবনা নানা দিক থেকে আমরা দেখতে পারি। এই উদ্দেশ্য অনেকেই চাইবেন সফল করতে। এর মধ্যে যেমন দেশের অভ্যন্তরে পরাজিত আওয়ামী লীগ আছে, তারা পরাজিত, কিন্তু তাদের অর্থ, লোকবল, জনবল, প্রশাসন, পুলিশ সব এখনো তাদের হাতে। এবং ভারতেরও এই ধরনের কোনো পরিকল্পনা থেকে থাকতেই পারে, খুব সম্ভাবনা আছে। কেন বলছি? সম্প্রতি ভারতের মিডিয়াতে বাংলাদেশের আপকামিং পূজা নিয়ে নানা রকম কথাবার্তা আছে। ডিসইনফরমেশন যেমন আছে, আবার জেনুইন তথ্য নিয়েও এক্সাজারেশন আছে। কিন্তু এটা আছে এবং এটা নিয়ে একটু কথা বলা দরকার। আমি ভারতের মিডিয়া বলতে রিপাবলিক টিভির কথা বলছি না। আমরা সম্প্রতি রিপাবলিক বাংলার এক ভদ্রলোকের, কি বলবো, এটা নিউজ প্রেজেন্টেশন না এটা অভিনয়, ইটস সামথিং, আমি সেটার কথা বলছি না। আমরা ওইটা নিয়ে ফান টান করছি, ওটা নিয়ে ফানি করার যোগ্য। কিন্তু এর বাইরে গুরুত্বপূর্ণ মিডিয়া এবং অ্যাপারেন্টলি গুরুত্বপূর্ণ লোকজন বাংলাদেশের পুজো নিয়ে ডিসইনফরমেশন ছড়াচ্ছেন। তাতেই বুঝতে পারি যে এই ধরনের বিষয় সামনে কিভাবে আসতে পারে। সাথে আরেকটা কথা যোগ করে রাখবো, ভারতের এই ক্রমাগত সংখ্যালঘুদের নিয়ে কথা বলে যাওয়া আস্তে আস্তে কি গ্লোবাল ট্র্যাকশনও পাবে? আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর সাথে ডক্টর ইউনুসের বৈঠকের পর তাদের দিক থেকে, আমেরিকার দিক থেকে যে স্টেটমেন্ট দিয়েছে, তার মধ্যে কিন্তু একটা কিছুটা হলে আমাদের কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে, এই ধরনের একটা তথ্যও আছে। সুতরাং আমাদের সতর্ক হওয়া দরকার এবং এই পূজাটা যাতে নিখুঁত, নিশ্ছিদ্র, একেবারে নিরাপদে হতে পারে সেটার চেষ্টা করা দরকার। কি কি কথা হচ্ছে পশ্চিমবঙ্গে, ইন্ডিয়াতে একটু আলোচনা করি। অনেক কথা হচ্ছে, আমরা জানি না। বাংলাদেশে পূজা নিয়ে সংকট হচ্ছে, এই ধরনের প্রচুর রিপোর্ট ভারতের মিডিয়ায়। যে কেউ ইউটিউবে সার্চ দিন, গুরুত্বপূর্ণ মিডিয়া পেয়ে যাবেন, নিউজে সার্চ দিন, পেয়ে যাবেন। সত্য তথ্যটার এক্সাজারেশন নিয়ে আসছি পরে, কিন্তু আগে ডিসইনফরমেশনের কথা বলি। যেমন ধরুন, আলোচনা বসানো হচ্ছে, তার আগে একটা আলোচনার প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটা ডিসকাশন, সেটা টকশোর মতো, ইন্ডিয়া টুডে একটা ভিডিও ডিসকাশন করেছে। এর মধ্যে একজন একেবারেই পরিচিত নন, কিন্তু দুজনকে আমরা চিনি। ভিনা সিক্রি, আমি অনেক এক্স হাই কমিশনারের সাথে তাকে, আমাদের অন্তত 4 জনের কথা বলি, উনি, আরেকজন রিভা দাস গাঙ্গুলি, পঙ্কজ শরণ এবং পিনাক রঞ্জন চক্রবর্তী, 4 জনকে বাংলাদেশের এক্স হাই কমিশনার, তাদেরকে নানা সময় ডাকা হয় এবং আমি 100% কনফিডেন্ট এরা পেইড লোকজন। দীর্ঘদিন থেকে আমেরিকা তাদেরকে পে করেছে, তাদের কাজ হচ্ছে আওয়ামী ন্যারেটিভটা নিয়ে যাওয়া। শেখ হাসিনার পতনের পরও তাদের চরিত্র পাল্টায়নি, পাত্তা দিচ্ছি না তাকে। উনি কি বলেছেন, আই ইভেন ডোন্ট কেয়ার। ভিনা সিক্রি কিছু বলবে, আবার সেটা আমরা শুনবো, সেটা হতে পারে না। কিন্তু এখানেই আরেকজন লোক আছে, এই ভদ্রলোককে নিয়ে আমাদের একটু কেয়ারফুল থাকা দরকার আছে। ব্রহ্মচেলানি, এই ভদ্রলোক ভারতের একজন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্পর্ক এবং বিশেষ করে জিও পলিটিক্সের স্পেশালিস্ট হিসেবে গ্লোবালিও তার কিছুটা হলেও গুরুত্ব আছে। আমি কিছুদিন আগে তার একটা কলাম নিয়ে আলোচনা করেছিলাম, যিনি বাংলাদেশের এই মুভমেন্টকে ক্লিয়ারলি সেনা অভ্যুত্থান বলছেন। এখনো ইনফ্যাক্ট সেই জায়গায় আছেন, কিন্তু হিন্দুদের বিরুদ্ধে নাকি মারাত্মক সব ঘটনা ঘটে যাচ্ছে বাংলাদেশে, এই ধরনের আলাপ করছেন তারা বসে বসে। এবং বাংলাদেশে ইসলামিস্টরা ক্ষমতায় এসছে এবং ইসলামিস্টরা ক্ষমতায় এসে এই দেশের 12টা বাজিয়ে দিচ্ছে। ভিনা সিক্রি স্পেসিফিকলি জামাত শিবিরের কথা বলেছেন। ব্রহ্মচেলানি
ইসলামিস্টদের কথা বলছেন এবং উনি খুব কনফিডেন্টলি বলছেন যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন হয়েছিল 5 আগস্টের পর এবং সেটা এখনো কন্টিনিউ করছে। তার সাথে তারা আবার এখনকার হিলের সমস্যা যোগ করে বলছেন এখানে নানা রকম নারী নির্যাতন, এখানে বাড়িঘরে আগুন দেয়া, দোকানে আগুন দেয়া, হত্যা, এসব নাকি ক্রমাগত সিস্টেম্যাটিকলি চলছে। হিলেও কদ্দূর কি হচ্ছে আমরা জানি, কিন্তু তারা এগুলো বলছেন। এর মধ্যে তারা এই আলোচনায় এনেছেন বাংলাদেশে, মানে উপস্থাপক বারবার এগুলো সামনে আনছেন, বাংলাদেশে পূজা মণ্ডপে চাঁদা চাওয়া হয়েছে 5 লাখ টাকা। তারা সেটাকে ডলারে কনভার্ট করে বলেছেন সেই টাকা নাকি চাওয়া হয়েছে। আমাদের অনেকের হয়তো চোখে পড়েছে, একটা উড়ো চিঠি গেল এবং সেটাকে আপনি ব্যবহার করছেন। ভারত যে ব্যবহার করছে আমরা তাতে ওই উড়ো চিঠির সোর্স ধারণা করতে পারি। একটা উড়ো চিঠি বিভিন্ন মণ্ডপে দেওয়া হয়েছে, দিয়ে বলা হয়েছে পূজা করতে হলে 5 লাখ টাকা চাঁদা দিতে হবে। মানে এই শোটাতে আমি আবারও বলছি, এগুলো নিয়ে প্রত্যেকটা জায়গায় কথা হচ্ছে ভারতের, কিন্তু এটা আমি ব্রহ্মচালানির কারণে আসলে আলোচনায় আনছি। তারা প্রত্যেকে এটা নিয়ে আলাপ করছে, অথচ এরকম একটা উড়ো চিঠির খবর বাংলাদেশের মিডিয়াতেও আছে এবং এটা আদতে একেবারে গুরুত্ব দেওয়ার কিছু ছিল না। আলাপ এসছে আজানের আগে এবং কিছুক্ষণ আগে থেকে শুরু করে নামাজের সময়টা পূজার, আমরা জানি পূজায় বাদ্য বাজানো, ঢোল বাজানো তাদের এই পূজার একেবারে গুরুত্বপূর্ণ পার্ট অ্যান্ড পার্সেল। এটা ওই সময়টা বন্ধ রাখার কথা খুবই ভয়ঙ্কর ভাবে বলছেন যে এই ফেস্টিভ্যালে নাকি আমরা বাধা তৈরি করছি। মজার ব্যাপার, আমি সার্চ করতে করতে আমার মনে ছিল এটা আওয়ামী লীগের সময় ছিল, আমি 17, 18 এসব সালেরও তথ্য পেয়েছি, এরপর 20, 21, 22 তো পাওয়াই যায়, এরও আগে ছিল কিনা আমি জানি না, থাকারও কথা। এই নিয়মটা অফিসিয়ালি করা হয়েছে এবং পুলিশ এই ব্যাপারটা, যে কারণে জামিন পেলেন না মাহমুদুর রহমান। সাজিব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রবিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ জামিন আবেদন করেন। বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মাহমুদুর রহমানের জামিন কেন হলো না এমন প্রশ্নে তার আইনজীবী সৈয়দ জাইনুল আবেদিন মেজবাহ বলেন, গত বছরের 17 আগস্ট মাহমুদুর রহমানকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এক ধারায় 5 বছর, আরেক ধারায় 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কোনো আদালত যদি 1 বছরের বেশি কারাদণ্ড দেন তাহলে এই মামলায় জামিন দিতে পারেন না। তিনি বলেন, আমরা অতি দ্রুত মহানগর দায়রা আদালতে মাহমুদুর রহমানের জামিন আবেদন করব, আশা করি তিনি জামিন পাবেন। এর আগে প্রায় 5.5 বছর প্রবাসী নির্বাসিত জীবন কাটিয়েছে দেশে ফেরেন আমার দেশের পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। গত শুক্রবার সকাল 9:20 কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তুরস্ক থেকে ঢাকার হাজরাত শাহজালাল পৌঁছন তিনি। বিমানবন্দরে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতাদের তাকে অভ্যর্থনা জানান। এছাড়া শুভেচ্ছা জানাতে বিমানবন্দরের বাইরে সমবেত হয় সহস্রাধিক ছাত্র জনতা। তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িতে খোলা ছাদে দাঁড়িয়ে সমর্থক শুভাকাঙ্ক্ষীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। তিনি বলেন, 16 বছর ধরে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমি আমার মতো করে ব্যক্তিগত পর্যায় থেকে লড়াই করে গেছি, আমার দেশ পরিবারকে সঙ্গে নিয়ে। আমার লড়াই ছিল বুদ্ধিবৃত্তিক লড়াই, কালচারের লড়াই। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা কেমন শাসক ছিলেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, জন্মদিন পালন করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালেন শেখ হাসিনা। জন্মদিন পালন করায় দলীয় নেতাকর্মী সহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার রাতে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের আপামর জনসাধারণ ও দলীয় নেতাকর্মীরা এই কঠিন সময়ে শর্ত প্রতিকূলতা ডিঙিয়ে এবং বাধা বিপত্তি উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জন্মদিন পালন করায় সবার প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। দেশের বিভিন্ন স্থানে তার জন্মদিন পালনকালে বাধা প্রদান করার সত্ত্বেও কেউ পিছু পা হয়নি। বিবৃতিতে আরো বলা হয়, তার প্রতি দেশের জনগণের এই অকৃত্রিম ভালোবাসা মমতায় তিনি অত্যন্ত আবেগপ্লুত হয়ে পড়েন এবং বাংলাদেশের জনগণের কল্যাণে বারবার ন্যায়ের নিজের জীবন উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরো বলেন, খুব দ্রুতই আধার কেটে যাবে এবং বাংলাদেশের জনগণকে শক্তি ও সাহস নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার নিকট দোয়া প্রার্থনা করেন। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, নতুন মাত্রায় যুদ্ধ শুরুর শঙ্কা, কি করবে মুসলিম বিশ্ব? গাজা ইস্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য। এরই মধ্যে লেবাননের ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। আশঙ্কা করা হচ্ছে নতুন মাত্রায় যুদ্ধ ছড়িয়ে পড়ার। নতুন এই পরিস্থিতি নিয়ে নানা সমীকরণ মেলাচ্ছে পরাশক্তি দেশগুলো। গেল 17 ও 18 সেপ্টেম্বর ওয়াকি টকিও প্রেজার বিস্ফোরণের মাধ্যমে লেবাননের শত শত মানুষকে হতাহত করেছে ইসরায়েল।
20 অক্টোবর থেকে দেশটি পুরোদমে হামলা শুরু করে ইসরায়েল। ইতিমধ্যে 6 শতাধিক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে তারা। এই অবস্থায় অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপ ইউনিয়ন সহ বিশ্বের বিভিন্ন দেশ ইসরায়েলকে সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। শুধু তাই নয়, দেশটিকে স্থল অভিযান পরিচালনা করার পরিকল্পনা করেছে ইসরায়েল। দেশটির একটি সরকারি সম্প্রচার মাধ্যম বলছে, লেবাননে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে স্থল অভিযান চালাতে মহড়া চালাচ্ছে সেনারা, আর সহজেই বা অল্প কয়েকদিনের মধ্যেই যুদ্ধ থামার ইঙ্গিত নেই। এই অবস্থায় লেবানন থেকে নিজের দেশের নাগরিকদের সরিয়ে নিচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পর্তুগাল সহ অনেক দেশ। এছাড়াও দেশটিতে যেতে নিজ দেশের নাগরিকদের বারণ করছে চীন। এছাড়া রাশিয়া, ভারত, মালয়েশিয়া, তুরস্ক সহ আরও অনেক দেশে লেবাননে নিজের দেশের নাগরিকদের ভ্রমণের ব্যাপারে সতর্ক করেছে। অর্থাৎ বিশ্ববাসী লেবাননে ইসরায়েলের হামলায় বিষয়টি প্রায় নিশ্চিত।